হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মামুন্নিত ব্লগস। ভিউয়ার্স, আজকে আমার ইউটিউব চ্যানেলে মামুন্নিত ব্লগস আপনাদের জন্য নিয়ে আসলাম আমার একটি নতুন ভিডিও। আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে গিয়ে করাপশন বা দুর্নীতি। তো চলুন এই টপিক নিয়ে আজকে ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা কি জানেন যে আমাদের বাংলাদেশের এই অগ্রগতি এবং উন্নয়নের সর্বপ্রথম প্রধান অন্তরায় কোনটা? দুর্নীতি। আপনারা কি এটাকে বিশ্বাস করেন যে দুর্নীতির জন্য আজকে আমরা বাংলাদেশ 54 বছর হয়ে আমরা আজকে এত পিছিয়ে আছি? তারপর হচ্ছে কি আমরা গত 2024-এ 5ই আগস্ট আমরা দ্বিতীয় স্বাধীনতা পেলাম। তারপরেও কিন্তু আমরা আজকে একটা পজিশনে যেতে পারতেছি না। আপনারা কি জানেন যে এটার কারণ অবশ্যই দুর্নীতি, এবং একমাত্র দুর্নীতির কারণে আমরা এই অবস্থায় হচ্ছি। আর দুর্নীতিটা আসলে কি? এখন দুর্নীতি হচ্ছে গিয়ে শুধু ঘুষ অথবা জুয়া না, দুর্নীতি হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় দেখা যায় স্বজনপ্রীতি। যেরকম দেখা যায় আজ কিন্তু বিভিন্ন অফিস আদালতে কিন্তু স্বজনপ্রীতি আছে। এই স্বজনপ্রীতি দুর্নীতির কারণে কি হচ্ছে? দেখা যাচ্ছে যে টপ ট্যালেন্ট বাংলাদেশে যারা আছে তারা কিন্তু কোনো সুযোগ পাচ্ছে না। পক্ষান্তরে সুযোগ পাচ্ছে কারা? যে তাদের মতো যারা দুর্নীতিবাজ তারাই কিন্তু আজকে বিভিন্ন অফিস আদালতে আজকে সুযোগ পাচ্ছে। তারপর হচ্ছে বিভিন্ন তহবিল সংগ্রহ। এই যে আপনারা বোধহয় দেখতেছেন যে এখন কিন্তু একটা সংঘ বের হয়েছে, শুধু চাঁদা চাঁদা চাঁদা। তো চাঁদার মতো কিন্তু দেখা যায় আরো বিভিন্ন তহবিল কিন্তু আজকাল আমাদের বাংলাদেশের কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ কিন্তু এগুলো বহুত ভাবে কিন্তু তহবিল সংগ্রহ করে থাকে বিভিন্ন কাজের জন্য। এই ধরুন আপনার পাসপোর্ট অফিসে দেখা যায় দুর্নীতি। তারপর দেখা যায় এজেন্সিতেও দুর্নীতি। বিভিন্ন যে আমরা যে দেশের বাইরে স্টাডি, তারপর হচ্ছে জব রিলেটেড কাজে যে যাই অথবা যে কাজে যাই সেখানেও কিন্তু দুর্নীতি। তারপর তো আরো বিভিন্ন দুর্নীতি আছে, যেরকম দেখা যায় আরো দুর্নীতি আছে। দেখা গেল এই যে আমরা যে সাধারণ মানুষ, আমাদের সাধারণ মানুষের মতো যারা একটু অসাধারণ টাইপের, তারাও কিন্তু আমাদের সাথে দুর্নীতি করে। কেমন দুর্নীতি করে? এই ধরুন আমাদের বিশ্বাস নিয়ে সিনেমিনি খেলে। মানে আমাদেরকে বলে যে হ্যাঁ তোমাদের জন্য এই করব সেই করব এটা করব সেটা করব, কিন্তু পরবর্তীতে দেখা যায় তাদের স্বার্থ হাসিল হয়ে গেলে তারা কিন্তু এটা নিয়ে আর কোনো ভ্রুক্ষেপই করে না। এখন দুর্নীতিটা আমাদের দেশে কিভাবে বিস্তার করতেছে? দুর্নীতি বিস্তার করতেছে আপনার সরকারি পরিষেবায় দুর্নীতি আজকে বিস্তার করতেছে, ব্যাংকিং খাতে দুর্নীতি বিস্তার করতেছে, তারপর হচ্ছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দুর্নীতি বিস্তার করতেছে, বিচার বিভাগের দুর্নীতি বিস্তার করতেছে। এবং সরকারি পরিষেবার দুর্নীতি কিভাবে বিস্তার করতেছে? সরকারি পরিষেবা যেরকম ধরুন সরকারি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ, হসপিটাল, পাসপোর্ট অফিস, এসব জায়গায় কিন্তু গেলে আজকে দেখা যায় বহুত বহুত দুর্নীতি। আমরা যদি বর্তমানে আমাদের বাংলাদেশের পাসপোর্ট অফিসের দিকে তাকাই, তাহলে পাসপোর্ট অফিসে গেলে কিন্তু দেখতে পারবেন যে এখানে দুর্নীতির একটা আঁকড়া। তারপর হচ্ছে সরকারি হসপিটালগুলা, এখন সরকারি হসপিটাল অবশ্য আমার যাওয়া হয়নি, বাট আপনারা আশা করি অন্যান্য ভিডিওতে দেখেছেন অথবা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে জেনেছেন সরকারি হসপিটাল আজকে কেমন দুর্নীতি হয়। তারপর হচ্ছে পুলিশের ক্ষেত্রে আজকে দুর্নীতি। পুলিশের ক্ষেত্রে দুর্নীতি কেমন দেখা যায় যে আপনারা চাকরি বলেন, বিদেশ যাওয়া বলেন, অথবা যে কোনো কিছু বলেন, এগুলোর জন্য দেখা গেল যে পুলিশ ক্লিয়ারেন্স অথবা অন্য যে কোনো কিছু করতে গেলেন দেখা যায় কিন্তু এই পুলিশরা কিন্তু আসলে ওই রকম টাকা না দিলে পুলিশরা কাজই করে না। আবার ধরুন হচ্ছে আপনারা কোনো একটা মামলা খেয়েছেন, মিথ্যা মামলা। এখন মিথ্যা মামলার ক্ষেত্রে পুলিশরা কিরকম দুর্নীতি করে? দেখা গেল যে আপনার অপোনেন্ট হচ্ছে পুলিশকে কিছু কিছু টাকা দিয়ে পুলিশকে হাত হাত করে নিল। তারপর হচ্ছে দুর্নীতি কোথায় হয়? যেটা বললাম, বিভিন্ন যে প্রকল্পে, যেরকম রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট। আপনারা অবশ্যই দেখে থাকবেন যে আজকালকার দিনে কিন্তু আমাদের বাংলাদেশে বিভিন্ন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টে কিন্তু মানে ওই রকম ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয় না। ইনগ্রেডিয়েন্টস কি ইউজ করা হয়? রডের বদলে বাঁশ। পরে দেখা যায় কয়দিন পরে ওইগুলা ধসে যায়। এছাড়াও আপনারা আরো দেখতে পারবেন যে আজকাল বিভিন্ন বিল্ডিং এও কিন্তু দুর্নীতি হয়। দেখা যায় যেখানে আপনার পরিমাণটা দেওয়া থাকে 10 কেজি, সেখানে তারা দেয় 2 কেজি, 3 কেজি। তারপর দেখা যায় যে বিভিন্ন বিল্ডিং এর কাজে যারা কন্ট্রাক্টরি করে, কন্ট্রাক্টররাও কিন্তু অনেক বড় লেভেলের দুর্নীতি করে থাকে। ইভেন হচ্ছে গিয়ে যে আজকে যে আমরা যে ফ্ল্যাট বাসায় থাকি, এই ফ্ল্যাট বাসায় কিন্তু দেখা যায় যারা কনস্ট্রাকশনের কাজগুলো করে তারাও কিন্তু দুর্নীতি করে। দেখা যায় টাকা ঠিকই নিচ্ছে, কিন্তু দেখা যায় টাকা যেই পরিমাণে টাকা নিচ্ছে সেই পরিমাণে জিনিস কিন্তু দিচ্ছে না। তারপরে কোথায় বললাম দুর্নীতি? তারপরে দুর্নীতি বললাম হচ্ছে গিয়ে বিচার খাতে। মানে বিচার খাতে আজকে দেখেন যে আজকের বিচার খাতটা কেমন হয়ে গেছে? বিচার খাতটাও হয়ে গেছে আজকে টাকার উপরে নির্ভরশীল। মানে যে যাকে টাকা দেবে সেই তার পক্ষেই কথা বলবে। আর আমাদের বাংলাদেশে আজকে যারা লয়ার প্রফেশনে আছে,
এই লয়ার প্রফেশনটা আমরা যারা লয়ার প্রফেশনে আছে আমরা বলবো যে এরা হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতিবাজ। শুধু দুর্নীতিবাজ না, লয়াররা হচ্ছে এক একটা পোল্ট্রিবাজ। কিরকম পোল্ট্রি মারে, সে ফর এক্সাম্পল এ এবং বির মধ্যে ঝামেলা হয়েছে আর কি, মানে এ হচ্ছে কি বির দ্বারা অ্যাট্রাক্টেড। এখন সে এ হচ্ছে কি লয়ারের কাছে বির নামে কমপ্লেন করলো। এখন সেই লয়ার আবার যখন বির কাছে গেল, বি কি করলো, সে লয়ারটাকে টাকা পয়সা দিয়ে অথবা বিভিন্নভাবে বুস্টুস দিয়ে বুঝিয়ে দিল। তারপর দেখা যায় যখন দুইজনের বিচার হয় তখন লয়ারটা কি করে, পোল্টি মারে। এরপরে দুর্নীতির বিস্তারের কথা কোথায় বললাম, ব্যাংকিং খাতে। আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমাদের বাংলাদেশে বর্তমানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আছে। এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আমি বলবো যে এটা 100% করাপ্টেড একটা ব্যাংক। কারণ দেখা গিয়েছে আমরা বিগত পলাতক স্বৈর শাসকের আমল আমরা যখন ওই ব্যাংকে যারা অ্যাকাউন্ট করেছিলাম, ব্যাংকের টাকা পয়সাগুলো রেখেছিলাম, ওই সরকার পতনের পর কিন্তু আজকে ব্যাংকের অবস্থা খুবই নাজুক। দেখা যাচ্ছে যে আমাদের যেই টাকা, আমরা টাকা তুলতে গেলে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী টাকা পাচ্ছি না। এবং দেখা যায় যে এই ব্যাংকের যারা স্টাফ ম্যানেজার যারা আছে তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে আশা দেয় যে হ্যাঁ সমস্যা নেই, আগামী 2-3 মাস পর ঠিক হয়ে যাবে, এই হবে সেই হবে। দেখা যায় 2-3 মাস পরে গেলে সমস্যা তো ঠিকই হয় না, ইভেন সেই সমস্যার কথাগুলো বললে দেখা যায় যে আমাদের সাথে পোল্টি মারে। সো দুর্নীতির কারণে আমাদের দেশে কি কি প্রভাব পড়তে পারে, দুর্নীতির কারণে আমাদের দেশে 3টে প্রভাব পড়ে। নাম্বার 1 হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব পড়ে, নাম্বার 2 সামাজিক ক্ষেত্রে প্রভাব পড়ে, আর নাম্বার 3 হচ্ছে গিয়ে রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব পড়ে। এখন অর্থনৈতিক ক্ষেত্রে কি কি প্রভাব পড়ে, অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব পড়ে যেরকম অর্থনৈতিক সংকট বাড়ে, বিনিয়োগে বাধা আসে, দারিদ্র্য বৃদ্ধি পাবে এবং সম্পদের অসম বন্টন হয়। অর্থনৈতিক আর হচ্ছে গিয়ে, তারপর হচ্ছে গিয়ে কি বললাম, সামাজিক প্রভাবে কি হয়, সামাজিক প্রভাবে দেখা যায় যে আস্থার সংকট হয়। তারপর দেখা যায় আপনার মানে মানে আস্থার সংকট হয়। তারপর হচ্ছে গিয়ে আপনার যারা যোগ্য লোক হচ্ছে গিয়ে যোগ্য স্থানে মূল্য পায় না, সম্মান পায় না। দেখা যায় অযোগ্য লোকেরা সম্মান পায়। তারপর দেখা যায় হচ্ছে গিয়ে আপনার শিক্ষারও মানে শিক্ষার মান নষ্ট হয় সামাজিক প্রভাবে, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হয়। তারপর হচ্ছে রাজনৈতিক প্রভাবে কি হয়, আমাদের দেশের মানে দুর্নীতির কারণে দেখা যায় আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়, যেটা আমাদের বাংলাদেশে বর্তমানে হচ্ছে। কারণ আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে বাংলাদেশে কেমন দুর্নীতি ছিল। এই দুর্নীতির কারণে কিন্তু বিদেশে কিন্তু অনেকের কাছেই কিন্তু আমাদের দেশের একটা ভারসাম্য মানে নষ্ট হয়ে গেছে। মানে অনেকে কিন্তু এখন মনে করে যে হ্যাঁ বাংলাদেশের হচ্ছে গিয়ে একটা দুর্নীতিগ্রস্ত জাতি। আপনারা খেয়াল করবেন বোধহয় অনেক দেশ কিন্তু আজকাল বাংলাদেশিদের কিন্তু ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে। এখন ভিউয়ার্স বলতে পারেন যে হ্যাঁ ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে, যেহেতু ইন্ডিয়া আওয়ামী লীগকে সাপোর্ট দিতে, আর বাংলাদেশে যারা আন্দোলন করলো তারা ইন্ডিয়ার বিরুদ্ধে ছিল, ঠিক আছে, ইন্ডিয়া দিয়েছে এটা মানলাম। কিন্তু এখন দেখেন আপনার থাইল্যান্ড বলেন, ভিয়েতনাম বলেন, লাওস বলেন, তারপর দেখি ইউরোপের আর বিভিন্ন ভালো ভালো যে কান্ট্রিগুলো আছে তারাও কিন্তু আমাদের বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিচ্ছে। এখন ভিসা কেন বন্ধ করে দিচ্ছে, এই যে দুর্নীতির কারণে আস্থার একটা সংকট হয়ে গেছে। সো এখন আস্থার সংকট হয়ে গেছে। আর অর্থনৈতিক প্রভাবগুলো তো বললামই, যে আপনার হচ্ছে আর্থিক সংকট। দেখা যায় আর্থিক সংকটের মধ্যে মধ্যে আমাদের বিভিন্ন উন্নয়নের জন্য কিন্তু টাকা পয়সা দেওয়া হতো, দেখা যেত কি সেই টাকা পয়সাগুলোতেও দুর্নীতি করা হতো। তারপর দেখা যাচ্ছে বিনিয়োগ বাধা, মানে দেখা যেত যে এই যে আপনার অর্থ নিয়ে যে দুর্নীতিগুলো করতে, এর জন্য কিন্তু বিভিন্ন বিদেশিরা কিন্তু আমাদের দেশে বিনিয়োগ করতে পারে। তারপর হচ্ছে গিয়ে দারিদ্র্য বৃদ্ধি, দেখা যাচ্ছে এই অর্থনৈতিক দুর্নীতির কারণে কিন্তু দারিদ্র আরো দরিদ্র হতো, এবং দেখা যাচ্ছে যে এতে ধনী আর গরিবের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হতো এবং সৃষ্টি হচ্ছে। আর সম্পদের সুষম বন্টন, এখন দেখা যায় যেই অর্থগুলো আসে এগুলা কিন্তু দেখা যায় গুটি কয়েক লোক ছাড়া কিন্তু সম্পদের বন্টন করা হয় না। এখন গুটি কয়েক কারা, যারা যারা দুর্নীতিবাজ তাদেরকে কিন্তু বন্টন করা হয়। আর সামাজিক সংকটের মধ্যে যে পয়েন্টটা বললাম যে যে যোগ্যরা কখনো মূল্যায়ন পায় না, অযোগ্যরা মূল্যায়ন পায়। আজকে আপনারা দেখুন যে আমাদের বাংলাদেশের কর্পোরেট সেক্টরগুলোতে, আমাদের বাংলাদেশের আজকে কর্পোরেট সেক্টরগুলো কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে কর্পোরেট সেক্টরে 100%-এর মধ্যে 95% আজকে করাপ্টেড লোক দিয়ে ভরপুর। আমাদের মতো যারা সিম্পল মেন্টালিটির, যারা অনেস্ট যারা ছেলেমেয়ে আমরা আছি, আমরা কিন্তু আজকে মানে আমাদের শত যোগ্যতা থাকার পরেও, শত ভালো ভালো ইন্টারভিউ দেওয়ার পরেও কিন্তু আজকে আমাদের কর্পোরেট সেক্টরে জব হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই যে আমরা দুর্নীতি করতে পারি না, আমাদের ভিতরে দুর্নীতি নেই। কারণ আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, যারা দুর্নীতি এবং অসৎ লোক তাদের চেহারার মধ্যে কিন্তু অন্যরকম একটা ছাপ থাকে।
আর আমরা যারা সিম্পল মেন্টালিটির লোক, আমাদের চেহারার মধ্যে কিন্তু অন্যরকম একটা ছাপ থাকে। আর এই চেহারা দেখে কিন্তু আজকাল কিন্তু দেখা যায় যে আপনার অফিসের যারা রিক্রুইটার এইচআর যারা আছে এরা কিন্তু দেখা যায় লোক নিয়োগ দেয়, কারণ তারা ভালো মতো জানে যে হ্যাঁ, আমরা যে সৎ লোক নিয়োগ যদি দেই তাহলে আমাদের সব কুকর্ম ফাঁস হয়ে যাবে। আমি আমার রিয়েল লাইফে একটা এক্সাম্পল দিচ্ছি। আমি আমার প্রথম চাকরিতে হচ্ছে কি ইটাশিয়া বিডি লিমিটেডে জব করতাম আর কি। এখানে যা হয়েছিল আর কি, এখানে হেড অফিস এবং ফ্যাক্টরি ম্যানেজার, মানে এই হেড অফিসের যারা অফিসার ছিল আর আমি যে ফ্যাক্টরিতে ছিলাম ময়মনসিংহের ফ্যাক্টরিতে, ম্যাক্সিমাম ছিল নাম্বার 1 করাপ্টেড পার্সন। এখন এর মধ্যে ভালো ছিল হচ্ছে কি ওয়ার্কার ভাই ছিল, উনি ছিলেন হচ্ছে এই ফ্যাক্টরিটা মূলত ছিল পলিব্যাগের ফ্যাক্টরি। ওই পলিব্যাগ ফ্যাক্টরিতে 3টা ডিপার্টমেন্ট ছিল, ব্লোয়িং, প্রিন্টিং অ্যান্ড কাটিং। সো কাটিং সেকশনের এক হচ্ছে গিয়ে ভাই ছিল আর কি, উনি আবার আলহামদুলিল্লাহ অফিসিয়াল কাজটা ভালো মতোই বুঝতেন। দেখা যেত যে আমার ওই অফিসের এমডি ছিলেন হচ্ছে গিয়ে এক চাইনিজ ম্যাডাম আর কি। সেই চাইনিজ ম্যাডাম হচ্ছে গিয়ে মানে সেই কাটিং এর ভাইটাকে বলতেন যে হ্যাঁ, এখন ওকে তো দেখতেছি আমার ফ্যাক্টরি ম্যানেজার কাজ শেখাচ্ছে না, তুমি একটু ওকে হাতে কলমে কাজটা শেখাচ্ছ, কারণ ওই ভাই হচ্ছে গিয়ে সেই শুরু থেকেই আছেন। এখন দেখা যাচ্ছে যে ভাই যখন আমাকে কাজ শেখানো শুরু করলো আর কি, তখন থেকে কিন্তু দেখা গেল যে সেই ফ্যাক্টরি ম্যানেজার কি করলো, সেই হেড অফিস হচ্ছে গিয়ে সব তথ্য সাপ্লাই করতে থাকলো। তারপর একদিন সেই কাটিং এর সেই ভাইটা আমাকে বললেন কি, হ্যাঁ স্যার, এখানে তো দেখা যায় যে স্যার বহু দুর্নীতি করা হয়, মানে কিছু মানে হচ্ছে গিয়ে 3টা বায়ারের কাছে হচ্ছে গিয়ে প্রোডাক্ট দেওয়া হতো, চেরি, বিডি ডিজাইন এবং মডেস্টির কাছে আর কি। মানে এখানে দেখা যাচ্ছে যে একটা ফেক চালান করা হতো, ফেক চালান। দেখা যাচ্ছে যে যে জিনিসটা যেত তার চেয়ে কম কম বা বেশি দেখাতো। পরে এই জিনিসটা আমাকে সেই কাটিং এর সুপারভাইজার ভাইটাই বললেন যে স্যার, এর মাধ্যমে দেখা যায় এই হেড অফিসের এরা আর ফ্যাক্টরি ম্যানেজারের পকেটের মধ্যে টাকা পয়সা ভরে। সো তাহলে চিন্তা করে দেখুন কেমন সামাজিক সংকট। মানে আমি তো একটা প্র্যাকটিক্যালি উদাহরণ দিয়ে দিলাম আর কি। এখন দুর্নীতি, আমাদের দেশ থেকে দুর্নীতি প্রতিরোধে আমরা কি কি করতে পারি? আমাদের দেশ থেকে দুর্নীতি প্রতিরোধে আমরা করতে পারি আমাদের দেশের আইনের সঠিক প্রয়োগ করতে পারি, স্বচ্ছতা ও জবাবদিহিতা আমরা বৃদ্ধি করতে পারি, আমরা প্রাতিষ্ঠানিক সংস্কার করতে পারি, তারপর হচ্ছে কি আমরা জনসচেতনতা বৃদ্ধি করতে পারি, তারপর হচ্ছে কি আমরা দেখা গেল যে পারিবারিক সুশিক্ষার মাধ্যমে আমরা এটাকে আমরা বন্ধ করতে পারি, এবং সেই সাথে হচ্ছে কি আমরা যেটা করতে পারি বিভিন্ন গণমাধ্যমের ভূমিকার মাধ্যমে। আইনের সঠিক প্রয়োগ করতে হলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা লয়ার পজিশন আছেন তাদেরকে অবশ্যই, মানে আমি এখন মানে আমি আমার নিজের ব্যক্তিগত মতামত থেকে বলতেছি, এখন যদি আপনারা মনে করেন যে হ্যাঁ যেটা বলেছে এটা আমার সাথে একমত, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বাকিটা এখন যারা আইন শৃঙ্খলা বাহিনীতে এবং আইনানুগ সংস্থা যারা চাকরি করতেছেন তাদের হচ্ছে কি ব্যাপার আর কি। দেখা যাচ্ছে যে আমরা যেহেতু এখন আমাদের দেশের সংস্কার চলতেছে, সো আমরা আইনের মধ্যে যদি কিছু সংস্কার, যদি যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন অথবা আইন পেশাজীবী যারা আছেন, তারা যদি একটু সংস্কার যদি আনতে পারেন, তাহলে দেখা যায় যে এখানে এটার মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশ থেকে দুর্নীতি প্রতিরোধ করতে পারি। তারপর হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। আমাদের বাংলাদেশ দেশে যে বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, যেরকম পাসপোর্ট অফিস, ভূমি অফিস, সরকারি হসপিটাল, পুলিশ স্টেশন, স্কুল, কলেজ, এখানে যদি আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতা যদি আনতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের দেশ থেকে দুর্নীতি হ্রাস পাবে। তারপর হচ্ছে গিয়ে প্রাতিষ্ঠানিক সংস্কার। এখন প্রাতিষ্ঠানিক সংস্কার হচ্ছে গিয়ে যে আমাদের যে দুর্নীতি দমন যে কমিশন, এই দুর্নীতি দমন কমিশনেরও হচ্ছে গিয়ে কিছু কিছু মানে সংস্কারমূলক কাজ করতে হবে। এখন এটা তো যেহেতু আমি এই বিষয়ে এক্সপার্ট না আর কি, যেহেতু আমি একটা ব্লগ বানাচ্ছি, এখন আপনারা যদি মনে করেন যে কোন কোন সংস্কার আনা দরকার, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তারপর হচ্ছে গিয়ে জনসচেতনতা বৃদ্ধি। এই দুর্নীতি প্রতিরোধ করার জন্য অবশ্যই জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এটা দেখা যায় যে স্কুল, কলেজ, মানে আমাদের ফ্যামিলি থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্রতিটা ক্ষেত্রেই বিভিন্নভাবে জনসচেতনতা বৃদ্ধি করা যায়। এরকম স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বিভিন্ন যে কালচারাল ফাংশনগুলো হয়, সেই কালচারাল ফাংশনে এই দুর্নীতি নিয়ে আমরা ছোট্ট কোনো নাটিকা উপস্থাপনার মাধ্যমে অথবা কবিতা, গল্পের মাধ্যমে অথবা বিভিন্ন প্রবন্ধের মাধ্যমে আমরা এই দুর্নীতিকে আমরা প্রতিরোধ করতে পারি। তারপর হচ্ছে গিয়ে গণমাধ্যমের ভূমিকা। আমাদের যে বিভিন্ন যে গণমাধ্যম আছে, যেরকম টিভি, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, মানে লিঙ্কডইন তো গণমাধ্যম না আর কি, এটা তো হচ্ছে কি আপনার
আহ, একটা ক্যারিয়ার প্ল্যাটফর্ম আর কি, মানে টিভি অথবা বিভিন্ন যে অন্যান্য যে গণমাধ্যমগুলো, পত্রিকা, এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় প্রচার করে আমরা দুর্নীতিকে আমরা প্রতিরোধ করতে পারি। সো ভিউয়ার্স, আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের বাংলাদেশের দুর্নীতি হচ্ছে গিয়ে সবচেয়ে বড় একটি সমস্যা। কিন্তু এই বড় সমস্যা কিন্তু অজেয় নয়। আমরা যদি গত 2024 জুলাই আগস্টে যদি আমরা যদি ফ্যাসিস্টের বিরুদ্ধে যদি আমরা যে আন্দোলন করে আমরা যে ফ্যাসিস্ট মুক্ত একটা বাংলাদেশ যদি আমরা যেহেতু আনতে পেরেছি, সো ইনশাল্লাহ আশা করি আমরা এই দুর্নীতি মুক্ত করতে পারবো। এর জন্য কি করতে হবে, আমরা যেরকম ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন আমরা সবাই সম্মিলিত ছিলাম এবং আমাদের সবার সদিচ্ছা ছিল যে হ্যাঁ, আমাদেরকে ফ্যাসিস্ট বিরোধী একটা বাংলাদেশ আমাদের সৃষ্টি করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সেটা সৃষ্টি করতে পেরেছি। কেন পেরেছি? কারণ আমাদের সবার মধ্যে একটা ঐক্য ছিল এবং সবার মধ্যে সদিচ্ছা ছিল। সো ঠিক আমরা যদি এইভাবে করে যদি আমরা সবাই যদি সোচ্চার হই এবং সবাই যদি আমরা একতাবদ্ধ হয়ে যদি আমরা দুর্নীতির বিরুদ্ধে কাজ করি, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমরা এই দুর্নীতিকে বন্ধ করতে পারবো। আর ভিউয়ার্স, আপনারা কি চান যে আমাদের বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত দেশ হোক পৃথিবীর বুকে, এবং আমরা দুর্নীতিমুক্ত দেশে আমরা পৃথিবীর বুকে একটা রোল মডেল হতে পারি এবং এবং প্রকৃত সোনার বাংলা হতে পারে? যদি আপনারা চান যে হ্যাঁ, আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর ভিউয়ার্স, আজকের আমার ভিডিওটা আমি এখানেই শেষ দিতে চাচ্ছি। এখন যদি মনে করেন যে হ্যাঁ, আমার ভিডিওটা ইনফরমেটিভ, সকলের জন্য শিক্ষামূলক, মানে সকলের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তাহলে অবশ্যই আমার ভিডিও একটি লাইক করবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেল মামুনুদ ব্লগস এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। আর ভিডিওটি যদি ভালো থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনারা ভবিষ্যতে আর কী ভিডিও দেখতে চান আমার চ্যানেলের মাধ্যমে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।